আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তম সপ্তাহের অর্থনীতি বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার উত্তরপত্র নিয়ে। তোমাদের সপ্তম সপ্তাহে এই বিষয়গুলোর উপর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো যারা এখনও অ্যাসাইনমেন্টগুলো করোনি তারা ভিডিওটি ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা যে অ্যাসাইনমেন্টটি দরকার সেটা কিন্তু করে নিতে পারো। তো প্রথমে চলো তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নেওয়া যাক। অর্থনীতি দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট, বিষয় কোড 110, তৃতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে বাংলাদেশের শিল্প। অ্যাসাইনমেন্টটি দেখো, বাংলাদেশে উৎপাদিত পণ্যের উপর ভিত্তি করে শিল্পের শ্রেণীবিন্যাস করো। দ্রুত শিল্পোন্নয়নে কোন ধরনের শিল্প স্থাপন করা যুক্তিযুক্ত মতামত দাও। নির্দেশনাগুলো লক্ষ্য করো। শিল্পের শ্রেণীবিন্যাস, রপ্তানিমুখী শিল্প, সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের শিল্পোন্নয়নে সরকারি নীতির যথার্থতা বিশ্লেষণ। তো তোমাদের সুবিধার্থে এখানে ক খ গ এই তিনটা নির্দেশনাকে ধরে আমি এই অ্যাসাইনমেন্টের সলিউশনটা করেছি। তো তোমরা ক খ গ দেওয়া লাগবে না, জাস্ট ক খ গ ছাড়া বাকি সব সম্পূর্ণ অ্যাসাইনমেন্টে লিখে দিলেই হবে। চাইলে এখান থেকে ছোটো করেও লিখতে পারো। তাহলে চলো শিক্ষার্থীরা তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র দেখে নেওয়া যায়। তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বাংলাদেশের শিল্প। প্রথমে দেখো শিল্প কী জিনিস। এখানে যে ক লেখা আছে, এই ক কিন্তু লিখতে হবে না, তোমাদের বোঝার সুবিধার্থে দেওয়া হয়েছে, ঠিক আছে। যে প্রক্রিয়ার মাধ্যমে কারখানার অভ্যন্তরে বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে প্রাথমিক দ্রব্যকে মাধ্যমিক দ্রব্যে এবং মাধ্যমিক দ্রব্যকে চূড়ান্ত দ্রব্যে পরিণত করা হয় তাকে শিল্প বলে। কারখানার অভ্যন্তরে শিল্পের উৎপাদন কার্য পরিচালিত হয়। এরূপ এক একটি কারখানাকে ফার্ম বলে। সাধারণভাবে কোনো নির্দিষ্ট দ্রব্য উৎপাদনে নিয়োজিত দেশের সকল ফার্মের সমষ্টি হলো শিল্প। শিল্পের শ্রেণীবিভাগ। বাংলাদেশ শিল্পে উন্নত নয়, তবে উদীয়মান। বাংলাদেশি শিল্পের আকার ও গঠন কাঠামো নিচে ব্যাখ্যা করা হলো। আকার অনুযায়ী শিল্পের শ্রেণীবিভাগ। বাংলাদেশের শিল্পসমূহ আকার অনুযায়ী মূলত 3 ভাগে ভাগ করা যায়। যেমন বৃহৎ শিল্প। বৃহৎ শিল্প বলতে বড় শিল্প বোঝায়, অর্থাৎ যে শিল্পে অধিক মূলধন, শ্রমিক ও প্রচুর পরিমাণ কাঁচামাল ব্যবহার করে আধুনিক তথ্য ও উন্নত প্রযুক্তির সাহায্যে বিপুল পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন করা হয় তাকে বৃহৎ বা বৃহদায়ন শিল্প বলে। এখানে উল্লেখ্য, বাংলাদেশের শিল্প আইন অনুযায়ী যে শিল্প কারখানায় 230 জনের অধিক শ্রমিক কাজ করে তাকে বৃহৎ শিল্প বলে। পাট, বস্ত্র, সিমেন্ট, কাগজ, সার ইত্যাদি বাংলাদেশের বৃহৎ শিল্পের উদাহরণ। 2. মাঝারি শিল্প। বাংলাদেশের শিল্প আইন বা কারখানা আইন অনুযায়ী যে কারখানায় 20 জনের বেশি কিন্তু 230 জনের কম শ্রমিক নিয়োজিত তাকে মাঝারি শিল্প বলে। মাঝারি শিল্প মূলত বৃহৎ ও ক্ষুদ্র শিল্পের মাঝামাঝি অবস্থান করে। মাঝারি শিল্প বৃহৎ শিল্পের ন্যায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে, তবে মূলধন তুলনামূলকভাবে বৃহৎ শিল্প অপেক্ষা কম ব্যবহৃত হয়। বাংলাদেশে বহু সংখ্যক মাঝারি শিল্প গড়ে উঠেছে এবং উঠছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো চামড়া শিল্প, সিগারেট শিল্প, সাবান শিল্প ও দেয়াশলাই শিল্প। 3. ক্ষুদ্র ও কুটির শিল্প। সাধারণ অর্থে ক্ষুদ্র ও কুটির শিল্প একই অর্থে ব্যবহৃত হয়, তবে সূক্ষ্ম অর্থে দুয়ের মধ্যে পার্থক্য আছে। তবে এখানে উল্লেখ্য, ক্ষুদ্র শিল্পে ভাড়া করা শ্রমিক ও বিদ্যুৎ শক্তি ব্যবহৃত হয়। তাছাড়া ক্ষেত্রবিশেষে উন্নত প্রযুক্তি ব্যবহৃত হয়। কুটির শিল্প মূলত পারিবারিক শ্রমিক দ্বারা পরিচালিত হয়। মোট কথা, স্থানীয় কাঁচামাল, মূলধন এবং পরিবারের সদস্য দ্বারা কুটির শিল্প বিভিন্ন দ্রব্য উৎপাদন করে থাকে। বাংলাদেশে তাঁত শিল্প, বাঁশ ও বেত শিল্প, বিড়ি শিল্প, লবণ শিল্প ইত্যাদি হলো কুটির শিল্প। তারপর দেখো কাঠামো অনুযায়ী শিল্পের শ্রেণীবিভাগ। কাঠামো অনুযায়ী বাংলাদেশের শিল্পসমূহকে 3 ভাগে ভাগ করা যায়, নিচে এগুলো ব্যাখ্যা করা হলো। প্রথমে রয়েছে ভোগ্য দ্রব্য শিল্প। যে সকল শিল্প কারখানা সরাসরি মানুষের ভোগ উপযোগী দ্রব্য তৈরি করে তাকে ভোগ দ্রব্য শিল্প বলে। যেমন সাবান শিল্প, চিনি শিল্প, সিগারেট শিল্প ইত্যাদি। বাংলাদেশ একটি অতিরিক্ত জনসংখ্যার দেশ, তাই এখানে ভোগ্য শিল্পের গুরুত্ব অত্যাধিক। মাধ্যমিক দ্রব্য শিল্প। যে সকল উৎপাদিত পণ্য পুনরায় অন্য দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয় তাকে মাধ্যমিক দ্রব্য বলে। আর এই মাধ্যমিক দ্রব্য যে সকল কারখানায় তৈরি হয় তাকে মাধ্যমিক দ্রব্যের শিল্প বলে। যেমন সুতা একটি উৎপাদিত দ্রব্য যা বস্ত্রশিল্পে উপকরণ হিসেবে ব্যবহৃত হয়, তাই সুতা শিল্পকে মাধ্যমিক শিল্প বলা হয়ে থাকে। মূলধনী দ্রব্যের শিল্প। বাংলাদেশে মূলধনী বা ভারী শিল্প নেই বললেই চলে, তবে
একটি দেশের অর্থনীতি ভিত্তি মজবুত করতে হলে অবশ্যই প্রয়োজন মূলধনী শিল্প। মূলধনী দ্রব্য যে কারখানায় তৈরি হয় তাকে মূলধনী শিল্প বলে, যেমন জয়দেবপুর মেশিন ও টুলস ফ্যাক্টরি, চিটাগাং স্টিল মিল ইত্যাদি। রপ্তানিমুখী শিল্প বাংলাদেশ উন্নয়নশীল দেশসমূহের মধ্যে অন্যতম। রপ্তানিমুখী শিল্প স্থাপনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে এবং এর যথাযথ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে। বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি শিল্প হচ্ছে পাট, বস্ত্র, চা, চামড়া, তৈরি পোশাক ইত্যাদি। পাট শিল্প পাটকে সোনালী আঁশ বলা হয়। পাট বাংলার ঐতিহ্য। বাংলাদেশের ভূমি ও আবহাওয়া পাট চাষের জন্য খুবই উপযোগী। বাংলাদেশে বর্তমানে ৭৭টি পাট কল আছে, এর মধ্যে ৪০টি সরকারি খাতে এবং ৩৭টি ব্যক্তিগত খাতে। এই পাটকলগুলোতে মোট ১,৪৫,০০০ স্থায়ী শ্রমিক কাজ করে। বর্তমানে বছরে প্রায় ৪ লক্ষ মেট্রিক টন পাটজাত দ্রব্য উৎপাদিত হয় এবং এর প্রায় ৮৫ ভাগই বিদেশে রপ্তানি হয়। পাটকলগুলোতে চট, থলে, দড়ি, কার্পেট, পর্দার কাপড়, প্লাস্টিকের আসবাবপত্র ইত্যাদি উৎপাদিত হয়। পাট থেকে মোটা সুতা, কাগজ ইত্যাদি তৈরির চেষ্টা চলছে, তবে তা এখনও বাণিজ্যিকভাবে সফল হয়নি। পাটজাত দ্রব্য থেকে দেশের রপ্তানি আয়ের শতকরা ৮ ভাগই আসে। বস্ত্রশিল্প বস্ত্রশিল্পের 4টি অংশ: সুতো উৎপাদন, বস্ত্র উৎপাদন, রংকরণ ও প্রিন্টিং এবং তৈরি পোশাক। বিভিন্ন পর্যায়ের সমস্যার মধ্যে বিভিন্নতা রয়েছে এবং সমাধানের মধ্যেও এজন্য পার্থক্য রয়েছে। বাংলাদেশে সাম্প্রতিককালে সুতো উৎপাদনের পরিমাণ বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে। 1991-92 সালে বাংলাদেশে 59.8 মিলিয়ন কেজি সুতা উৎপাদিত হয়। 1996-97 সালে তা বেড়ে দাঁড়ায় 109.9 মিলিয়ন কেজিতে। এতদ সত্ত্বেও বাংলাদেশ সুতা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়। মোট চাহিদার শতকরা 40% সুতা দেশে উৎপাদিত হয়, অবশিষ্ট সুতা আমদানি করা হয়। বাংলাদেশে সাম্প্রতিককালে বস্ত্র উৎপাদনের পরিমাণ বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে, তবে এই সময়ে রাষ্ট্রীয় খাতে পরিচালিত বৃহদায়তন মিলগুলোর উৎপাদন হ্রাস পেয়েছে। উৎপাদন বৃদ্ধি পাওয়া সত্ত্বেও তা দেশের চাহিদা সম্পূর্ণ মেটাতে সক্ষম নয়। বর্তমানে দেশে উৎপাদিত বস্ত্রের ব্যবহার দ্বিধা। প্রথমত, দেশের মানুষের বস্ত্রের চাহিদা পূরণ। দ্বিতীয়ত, বস্ত্রের চাহিদা হবে এটা, ঠিক আছে। দ্বিতীয়ত, দেশের রপ্তানিমুখী পোশাক শিল্পের চাহিদা আংশিকভাবে পূরণ বা উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ নয় বিধায় বাংলাদেশের বিপুল পরিমাণ বস্ত্র আমদানি করে। বাংলাদেশ রপ্তানিমুখী পোশাক শিল্পের জন্য গড়ে 2 থেকে 3 মিলিয়ন গজ বস্ত্র আমদানি করে থাকে। চা শিল্প চা বাংলাদেশের অন্যতম প্রধান অর্থকরী ও রপ্তানি ফসল। চা শিল্প গ্রামীণ কর্মনিয়োগের সুযোগ, বিশেষত মহিলাদের কর্মনিয়োগের সুযোগ দেয় এবং গ্রাম অঞ্চলে দারিদ্র্য বিমোচনে অবদান রাখে। বাংলাদেশে চা উৎপাদনের পরিমাণ ক্রমশ বাড়ছে। গত 10 বছরে এই বৃদ্ধির গড় বার্ষিক হার শতকরা 3 ভাগ। বাংলাদেশে 1997-98 সালে মোট 58.61 হাজার মেট্রিক টন চা উৎপাদিত হয়। সাম্প্রতিককালে দেশি উৎপাদনের তুলনায় অভ্যন্তরীণ চাহিদার পরিমাণ বেশি হারে বৃদ্ধি পেয়েছে, এজন্য রপ্তানির পরিমাণ কমে গেছে। বাংলাদেশে বর্তমানে 158টি চা বাগান আছে, এর অধিকাংশই বৃহত্তর সিলেট জেলায় অবস্থিত। চামড়া শিল্প চামড়া শিল্প একটি রপ্তানিমুখী শিল্প। বর্তমানে বাংলাদেশে 200টিরও অধিক চামড়াজাত দ্রব্য তৈরির কারখানা আছে। এর মধ্যে চামড়া পাকা করার কারখানা আছে 40টি। দেশে 140 মিলিয়ন বর্গফুট চামড়া উৎপাদিত হয়, এর শতকরা 80% গরুর চামড়া। তৈরি পোশাক ও নিটওয়ার শিল্প বাংলাদেশের একটি দ্রুত বিকাশমান শিল্প। এটি পুরোপুরি রপ্তানিমুখী শিল্প। 1977-78 সালে তৈরি পোশাক কারখানার সংখ্যা ছিল মাত্র 9টি। বর্তমানে এই সংখ্যা হাজারের কাছাকাছি। 1981-82 সালে দেশে 0.13 মিলিয়ন ডজন পোশাক তৈরি হয় এবং 1998-99 সালে প্রায় 74 মিলিয়ন ডজন তৈরি পোশাক উৎপাদিত হয় এবং এ থেকে $3.2 বিলিয়ন রপ্তানি আয় হয়। একই বছরে নিটওয়্যার দ্রব্য রপ্তানি আয়ের পরিমাণ $1.15 বিলিয়ন। এই উভয় উৎস থেকে দেশের শতকরা 75% রপ্তানি আয় হয়। বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজার আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা। নিটওয়ার দ্রব্যের প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহ। বাংলাদেশি রপ্তানি পণ্য এসব দেশে কিছু বাণিজ্যিক সুবিধা ভোগ করে। এটি একটি আমদানি নির্ভর শিল্প। এই শিল্পের প্রয়োজনীয় উপাদান আমদানি করতে এই শিল্পের রপ্তানি আয়ের প্রায় 70% ব্যয়িত হয়। সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব। সরকারি অনুমোদন ও সহায়তায় বেসরকারি অর্থায়ন ও পরিকল্পনায়
যে ব্যবসায় কার্যক্রম সম্পাদিত হয় তাকে সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসায় বলে, যা সংক্ষেপে পিপিপিবি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিজনেস। বর্তমান বিশ্বায়নের যুগে যে সকল ব্যবসায়ের ধারণা আবিষ্কৃত হয়েছে তার মধ্যে এটি হচ্ছে অন্যতম। এখানে যে পিপিপিবি আছে সেটা বাংলা ফন্ট হয়ে গেছে, ঠিক আছে। একটা দেশের সরকারকে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে হয় এবং এতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। তখন সরকার এসব উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদন ও পরিচালনার দায়িত্ব বেসরকারি খাতের উপর ছেড়ে দেয়। অর্থাৎ সরকার প্রকল্প অনুমোদন করে দেয় আর বেসরকারি খাত এসব প্রকল্পে অর্থায়ন করে প্রকল্পটি বাস্তবায়ন করে। প্রকল্পের যুক্তি মোতাবেক প্রকল্পটি পরিচালনা করে বেসরকারি পক্ষ। সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের শিল্পোন্নয়নে সরকারি নীতি যথার্থতা। সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসায়ের মূল উদ্দেশ্য হল বর্তমান প্রতিযোগিতাশীল বিশ্বে সরকারি অর্থায়নের অভাবে কোনো সম্ভাবনাময় খাত থেকে যেন জনগণ সুবিধা বঞ্চিত না হয়। অন্যদিকে বিদেশি ঋণের উপর ভিত্তি করে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা না করার মাধ্যমে বিদেশি বা দাতা সংস্থার ঋণের নির্ভরশীলতা কামনাও এই ধরনের অংশীদারিত্বমূলক ব্যবসায়ের অন্যতম উদ্দেশ্য। অর্থনৈতিক উন্নয়নে সরকারি ও বেসরকারি অর্থায়ন পৃথকভাবে গৃহীত প্রকল্পসমূহের বাইরে সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে বিশেষত ভৌত অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প গ্রহণ সরকারের একটি গুরুত্বপূর্ণ কৌশল। 2013-14 অর্থ বছরে মোট 1432টি বেসরকারি প্রকল্পে বিনিয়োগ প্রস্তাবনার পরিমাণ ছিল 68,291 কোটি টাকা, যা 2014-15 অর্থ বছরের প্রথম 8 মাসে জুলাই থেকে ফেব্রুয়ারি দাঁড়িয়েছে 894টি প্রকল্পে মোট 53,697 কোটি টাকা। ব্যক্তি খাতে তৈরি পোশাক ও নিউট্রিওয়ার শিল্পের বিকাশ শিল্প খাতকে গতিশীল করে তুলছে এবং দেশে বিনিয়োগ সহায়ক পরিবেশ সৃষ্টিতে অবদান রাখছে, ফলে এই খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হয়েছে। 2014-15 অর্থ বছরে ডিসেম্বর 2014 পর্যন্ত মোট উৎপাদিত বিদ্যুৎ 22,691 মিলিয়ন কিলোওয়াট আবার, যার 45.5% বেসরকারি খাতে উৎপাদিত হয়েছে এবং 6.91% বিদ্যুৎ আমদানি খাত হতে এসেছে। 2014-15 অর্থ বছরে দেশের মোট বিনিয়োগে জিডিপির অবদান 28.97%, যার মধ্যে বেসরকারি খাতের অবদান 22.07%। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে সরকারের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে বেসরকারি খাতের সম্পৃক্ততা কিন্তু অপরিহার্য। তো শিক্ষার্থীরা, এ ছিল তোমাদের 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের, অর্থাৎ যারা এখন একাদশ শ্রেণীতে আছো, তাদের সপ্তম সপ্তাহের অর্থনীতি অ্যাসাইনমেন্টের উত্তরপত্র। তো আজ এ পর্যন্তই। তোমাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।